আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের সকলকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ে। আমরা অষ্টম অধ্যায়ের রাসায়নিক বিক্রিয়া নিয়ে আলোচনা করতেছিলাম। তো গত ক্লাসে আমরা শিখেছি কীভাবে রাসায়নিক সমীকরণ লিখতে হয়। আজ আমরা শিখব রাসায়নিক সমীকরণ কীভাবে সমতা করতে হয়। আমার মতে রাসায়নিক সমীকরণ সমতা করার জন্য আমাদের দুইটা জিনিস খুব বেশি খেয়াল রাখা উচিত। প্রথমটি হচ্ছে যোজনী অনুসারে বিক্রিয়ক আর উৎপাদের সংকেত লেখা। দ্বিতীয়টি হচ্ছে সমীকরণের উভয় পক্ষে পরমাণু সংখ্যা সমান করা। এই দুইটা সিম্পল জিনিস যদি আমরা খেয়াল রাখি তাহলে খুব সহজে রাসায়নিক সমীকরণ সমতা করতে পারি। তো শুরু করা যাক আজকের ক্লাস। তো আমরা গত ক্লাসে শিখেছিলাম যে বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থগুলোর মধ্যে তীর চিহ্নের পরিবর্তে সমান চিহ্ন বসানো যায়। যেমন নাইট্রোজেন ও হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া উৎপন্ন করে, নাইট্রোজেন ও হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া উৎপাদন করে। এখন এখানে একটা মজার ব্যাপার হলো, এখানে নাইট্রোজেন আছে দুইটা, এখানে নাইট্রোজেন আছে একটা, তাহলে উভয় পক্ষ তো সমান হয় নাই। তাহলে আমরা বলছি যে পরীক্ষা শুরুর বাম পাশে এবং ডান পাশে অবশ্যই কী করতে হবে, পরমাণুর সংখ্যা সমান করতে হবে। এর আগে প্রথম যে জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যোজনী অনুসারে সংকেত লিখতে হবে। এখন নাইট্রোজেন আর হাইড্রোজেনের মধ্যে, নাইট্রোজেন এবং হাইড্রোজেনের মধ্যে সম্পর্ক হচ্ছে নাইট্রোজেনের যোজনী 3, হাইড্রোজেনের যোজনী 1। যেহেতু নাইট্রোজেনের যোজনী 3, এই কারণে আমরা এখানে 3 লিখেছি, এবং যেহেতু হাইড্রোজেনের যোজনী 1, সেখানে আমরা 1 লিখেছি। আসলে 1 লেখা বলতে কিছুই লেখা হয়নি, কারণ হচ্ছে 1 লেখার কোনো প্রয়োজন নাই। ওকে, সো আমরা যোজনী প্রথম যে জিনিসটা খেয়াল করব সেটা হচ্ছে যোজনী। এবার আমরা খেয়াল করব উভয়পক্ষে যাতে সমান হয়। তার মানে এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে নাইট্রোজেন কয়টা ছিল, 2টা, বাম পাশে 2টা ছিল, ডান পাশে 1টা। তাহলে সমান করার জন্য সামনে আমার কি করতে হবে, 2 লিখতে হবে। তাহলে 2 একে 2, তাহলে বাম এবং ডান পাশে নাইট্রোজেনের সংখ্যা সমান হয়ে গেল। তাহলে এখানে হাইড্রোজেনের সংখ্যা কত হলো, 3 দুগুণা 6। তাহলে সমতা করার জন্য এখানে কি করতে হবে, 3 লিখতে হবে। খুব ইজি, ঠিক না? আরেকবার দেখো, নাইট্রোজেন এখানে কি, বাম পাশে 2 ছিল, এখানে ছিল, এখানে কি ছিল, এখানে ছিল 1, এখানে কত ছিল, 1, ঠিক না? তো এই দুইটাকে সমতা করার জন্য আমরা কি করলাম, ডান পাশে 2 নিয়ে আসলাম। যেহেতু অণুর মাঝখানে আমরা আর কোনো সংখ্যা দিতে পারবো না, এই জন্য এটা আমরা এই সংখ্যাটাকে আগে দিব, ঠিক আছে, অ্যাজ এন প্রিফিক্স। প্রিফিক্স মানে আমরা ইংরেজিতে পড়েছি না যে কোনো কিছু আগে বসে নতুন অর্থ তৈরি করে, ঠিক এরকমভাবে প্রিফিক্সটা হচ্ছে কি, এখানে ধরো আমরা কোনো সংখ্যা, অণুর সংখ্যাটা আমরাকে এটা প্রিফিক্স বলতেছি। তো পরবর্তীতে 3 দুগুণা 6, এটা সমতা করার জন্য এখানে আমরা কি করলাম, 3 করলাম, তা যাতে সামনে এবং পরে সমান হয়। যেমন দেখো যে টোটাল নাম্বারটা সমান হয়েছে কিনা, 2, 3 × 2 কত, 6, তাহলে 2 আর 6 কত আসলো, 8। আর এখানে দেখো 1 আর হচ্ছে এখানে কত, 3, তাহলে কত আসলো, 4কে 2 দ্বারা গুণ করো, তাহলে কত আসলো, 8। তাহলে এই বাম পাশের পরমাণু সংখ্যা এবং ডান পাশের পরমাণুর সংখ্যা সমান। তো এই জিনিসটা এখানে হয়েছে, ইয়েস, দ্যাট ইজ দ্য থিং। আমরা এই সমীকরণটাকে সমতা করলাম। সমতা করা অবস্থায় আমরা ওইটাকে ইকুয়াল আকারেও লিখতে পারি, মানে সমান চিহ্ন দ্বারাও লিখতে পারি। ওকে, তো আমরা 5 নাম্বার যে নিয়মটা শিখছিলাম সেটা বলছিলাম যে বিক্রিয়ার আগে বিক্রিয়ক সমূহের অণুগুলোর মধ্যে যত সংখ্যক বিভিন্ন মৌলের পরমাণু থাকবে, বিক্রিয়া শেষে উৎপাদ সমূহের অণুগুলোর মধ্যে তত সংখ্যক বিভিন্ন মৌলের পরমাণু থাকবে। মানে যদি বাম পাশে 2টা নাইট্রোজেন থাকে, ডান পাশেও 2টা নাইট্রোজেন থাকতে হবে, ঠিক আছে? বাম পাশে যদি 6টা হাইড্রোজেন থাকে, ডান পাশেও 6টা হাইড্রোজেন থাকতে হবে। এটা আর কি আমরা শিখছি। সো এই ব্যাপারটাই। তো
আজকে আমরা শুরু করব হচ্ছে আমাদের বিগত বছরগুলোতে বোর্ডে আসছে এরকম সমতাগুলা নিয়ে। সমতা অ্যাকচুয়ালি গ নাম্বারের জন্য খুব ইম্পর্টেন্ট টপিক, তো আমরা সবাই দেখব। হ্যাঁ, তো প্রথম আমরা তোমাদের একটা যদি গাইড থেকে থাকে ওই গাইডে দেখবা যে 548 নম্বর পেজে 3 নম্বর প্রশ্ন, যেটা ঢাকা বোর্ড 19-এ আসছে, ম্যাগনেসিয়াম ও নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া, ম্যাগনেসিয়াম এবং নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া। সো এখানে কি হবে, ম্যাগনেসিয়াম কি ধনাত্মক, হাইড্রোজেন অধাতু হলো ও ধনাত্মক আর ও হচ্ছে ঋণাত্মক। তাহলে সবসময় তোমরা মনে রাখবা যে ও কার সাথে বিক্রিয়া করবে, ঋণাত্মক অংশের সাথে। তাহলে এখানে যে লবণ উৎপন্ন করবে সেটার নাম হচ্ছে ম্যাগনেসিয়াম নাইট্রেট, সেটার নাম কি হবে, ম্যাগনেসিয়াম নাইট্রেট। ঠিক আছে, তো এখন ম্যাগনেসিয়াম নাইট্রেট হওয়ার সময় ম্যাগনেসিয়ামের যোজনী 2, নাইট্রেটের যোজনী 1, যেহেতু ম্যাগনেসিয়ামের যোজনী 2, তো এই কারণে আমরা এখানে 2 লিখলাম, এবং নাইট্রেটের যোজনী 1, তাই আমরা এখানে 1 না লিখলেও চলে। ওকে, যেহেতু এটা যৌগমূলক তাই এটাকে আমরা ব্রেকেটে আকারে লিখলাম। ওকে, তো আমার বাম পক্ষে ডান পক্ষে সমান করতে হবে। যেহেতু এখানে ডান পাশের নাইট্রেটের সংখ্যা 2টা, বাম পাশের নাইট্রেটের সংখ্যা 1টা, তাই এই জন্য আমরা 2 দিলাম। আর যে হাইড্রোজেনের 2 × 2 এটা আমরা লিখলাম। তাহলে দেখো সমতা তোমরা লিখবা যে বিক্রিয়ক, এই যে প্রথম একটা অংশ লিখবা বিক্রিয়ক অণুগুলোর পরমাণুর সংখ্যা, বিক্রিয়ক অণুগুলোতে পরমাণুর সংখ্যা। তাহলে এই যে ম্যাগনেসিয়ামের 1, আর তারপরে যে নাইট্রিক অ্যাসিডের মধ্যে হাইড্রোজেনের 1, নাইট্রোজেনের 1, অক্সিজেনের 3, এটা যেহেতু 2, তাই এটাকে সামনে কী করবা, ব্রেকেটের মধ্যে নিয়ে নিবা। তাহলে 1 আর 1 2, 2 আর 3 5, 5 দুগুণা 10, 10 আর 1 11। তাহলে বাম পাশে টোটাল পরমাণুর সংখ্যা তার হলো 11। আশা করি সবাই বুঝতে পারছো, এটা খুব সোজা হিসাব। আবার দেখো হাইড্রোজেন 1টা পরমাণু 1, নাইট্রোজেন 1টা পরমাণু 1, অক্সিজেন 3টা পরমাণু, তাহলে 3, 1 আর 1 2, 2 আর 3 5, 5কে সামনে যেহেতু 2 আছে অণুর সংখ্যা, তাহলে 5টা পরমাণু, একটা অণুতে 5টা পরমাণু, 2টা অণুতে তাহলে 10টা পরমাণু, আর এখানে ম্যাগনেসিয়ামের 1টা পরমাণু, তাই যুক্ত হয়ে কি হলো 11টা পরমাণু। ডান পাশে আসো, ম্যাগনেসিয়াম 1টা পরমাণু, ম্যাগনেসিয়াম 1টা পরমাণু, তারপর নাইট্রেট এখানে দেখো 1টা পরমাণু, 3টা পরমাণু, 4টা, এটাকে 2 দ্বারা গুণ করো 8, আর এখানে হাইড্রোজেনের 2টা, 8 2 10 আর 1 11। তাহলে বাম পাশের ডান পাশে যখন পরমাণুর সংখ্যা সমান হবে তাহলে এটা সমতা হয়ে গেছে। খুব ইজি, ঠিক না? একদম ইজিভাবে চিন্তা করো, খুব ইজিলি এটা পারবা। তো নেক্সট আমরা যে এটা দেখবো সেটা হচ্ছে, এটা ভুল লিখেছি, এটা হচ্ছে তোমার বিক্রিয়াটা দেখো, এটার নাম হচ্ছে সোডিয়াম ক্লোরেট, এটা ভুল, সরি, এটা ভুল, সোডিয়াম ক্লোরেট। সোডিয়াম ক্লোরেট এই জায়গায় ওর একটু বেশিই আছে, ঠিক না? সোডিয়াম ক্লোরেট, এটার নাম হচ্ছে সোডিয়াম ক্লোরেট। তোমরা বিক্রিয়াটা পরীক্ষা আমরা পরবর্তীতে শিখবো আর কি, আমরা পরবর্তীতে বিভিন্ন বিক্রিয়া শিখবো। আপাতত আমরা বেসিক কিছু জিনিস জেনে নেই কীভাবে সমতা করে, তাহলে পরেরগুলো করতে আমরা সুবিধা পাবো আর কি। তো দেখো সোডিয়াম ক্লোরেট, সোডিয়াম ক্লোরেট বলতে আমরা কি বুঝি? সোডিয়াম ক্লোরেট বলতে আমরা বুঝি হচ্ছে এটা বা আলাদা হয়ে সোডিয়াম ক্লোরাইড এবং অক্সিজেন উৎপন্ন করবে। কি উৎপন্ন করবে? সোডিয়াম ক্লোরাইড এবং অক্সিজেন উৎপন্ন করবে। দেখো অক্সিজেন কি, অক্সিজেন গ্যাস তো বের হয়ে যাবে, এখানে মানে এটা বিয়োজিত হবে। বিয়োজিত মানে হচ্ছে ভেঙে যাওয়া। হ্যাঁ, লাইক হইতেছে ধরো আমার বেস্ট ফ্রেন্ডের মধ্যে খুব ভালো বন্ডিং আছে, এখন ও আমার ফোনও পিক করতেছে না। তো এই ব্যাপারটা কেমন হইতেছে, যেমন ওর সাথে আমার একটু আলাদা হয়ে গেছে, ঠিক এরকমভাবে সোডিয়াম ক্লোরাইড ওরা একসাথে ছিল, পরবর্তীতে আলাদা হয়ে গিয়ে একটা লবণ হয়েছে এবং হচ্ছে একটা অক্সিজেন উৎপন্ন হয়েছে। সো এইখানে যদি আমরা খেয়াল করি, দেখো বাম দিকে অক্সিজেন কয়টা? 3টা, এখানে অক্সিজেন 2টা। তাহলে আমাদের এখানে কার সাহায্য নিতে হবে?
হ্যাঁ, লসাগুর সাহায্য নিতে হবে। তাহলে 3 দুগুণা 6, 3 দুগুণা 6, তাহলে এই 3-এর জন্য এটা সামনে 2 হয়ে যাবে, আর এটা যেহেতু 2 তাই এটার জন্য 3 হয়ে যাবে। ঠিক আছে, ওইখানে সবই সেম, শুধুমাত্র এই অক্সিজেনটাই একটু ঝামেলা করতেছে, তো ওদেরকে সমান করতে হবে। এই জন্য এই 3-এর কারণে ওর সামনে 2 আসবে, তাহলে ওই 2 আসবে, ওর সামনে 3 আসবে। আর তাহলে এখানে যেহেতু 2 আসছে, তাহলে সোডিয়াম ক্লোরাইডের সামনেও কি আসবে? 2 আসবে, যেটা আমরা করে লিখেছি, দেখেছ? তো এখন আমরা পরমাণু সংখ্যাগুলো মিলাই। দেখো, এই যে সোডিয়ামের 1টা, ক্লোরিনের 1টা, অক্সিজেনের 3টা, তাহলে 1 1 3 5 হয়, 5 দুগুণা 10, তাহলে পরমাণু সংখ্যা কত আসলো? 10। এখানে দেখো সোডিয়াম ক্লোরাইড 1টা 1টা 2টা, 1টা 1টা 2টা, তাহলে 2টা 2 দুগুণা 4, আর এদিকে অক্সিজেন কত? 2, 3 দুগুণা 6, 4 আর 6, তাহলে কত আসলো? 10। তাহলে বাম পাশে এবং ডান পাশে সমান হয়েছে, তাহলে এটা আমরা সমান বলতে পারি, অবশ্যই পারি, ঠিক না? তো এবার দেখো একটু সামনে আগাই, 551 নম্বর পেজে দিনাজপুর বোর্ড 18 প্রশ্ন, এটা গ নাম্বারে আসছিল। এটার নাম জিঙ্ক, এটা হচ্ছে কপার সালফেট। এটা বিক্রিয়া করে কি হবে? এই কপারের তুলনায় জিঙ্ক হচ্ছে সক্রিয় ধাতু, এটা তোমরা পরবর্তীতে জানতে পারবা 9 উঠলে যে সক্রিয় ধাতু কি। আমরা একটু বেসিক ধারণা দিব, পরবর্তী টপিকগুলোতে একটু দেখবা। তো জিঙ্ক আর সালফেট বিক্রিয়া করে কি উৎপন্ন করবে? জিঙ্ক সালফেট উৎপন্ন করবে। কি উৎপন্ন করবে? জিঙ্ক সালফেট। এটা আসলে সমতার চেয়ে বেশি কি রিয়েকশন হবে এটাই বের করা। আর এখন ও যুক্ত হয়েছে, এটা জিঙ্ক যুক্ত হলে কপার কী হয়ে যাবে? বেরো যাবে না, এটাই। তাহলে এখানে এ মৌলটি হচ্ছে, এ যৌগটি হচ্ছে কি? জিঙ্ক সালফেট। ওকে, তা সমতা করো। বাম পাশে দেখো জিঙ্কের কয়টা? 1টা ছিল। কপার কয়টা ছিল? 1টা ছিল। সালফার কয়টা ছিল? 1টা ছিল। অক্সিজেন কয়টা ছিল? 4টা ছিল। তাহলে এরকমভাবে যুক্ত করবা। এই 4 শুধুমাত্র অক্সিজেনের, আর যদি এই 4 সবার হতো তাহলে আমরা কি করতাম? এটা ব্রেকেট দিয়ে দিতাম। এটা ব্রেকেট দিছি? দেই নেই। ওকে, সো তার মানে এটা ওর না। এরকমভাবে এবার ডান পাশে দেখো, ডান পাশে জিঙ্ক 1টা, সালফার 1টা, অক্সিজেন 4টা। ঠিক আছে, তাহলে এখানে 6টা আর কপার 1টা, 7টা। তাহলে বাম পাশে ডান পাশে এভাবে আমরা সমতা করব। এরপরের টপিক দেখি। এবার হচ্ছে কুমিল্লা। হ্যাঁ, অনেকে যখন বাসে যায় তাহলে কুমিল্লা কী কারণে জানি সবাই থামে। আচ্ছা থাক, বাদ দিই। এটা আমরা আগে শিখছিলাম যে সোডিয়াম ক্লোরাইড, এবার আমরা শিখব পটাশিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড শিখছিলাম, এবার একইভাবে পটাশিয়াম ক্লোরাইড। তো এটা গেস করো কী হবে? ইয়াস, ইউ আর রাইট, পটাশিয়াম ক্লোরাইড আর অক্সিজেন। আর আমরা অলরেডি শিখেছি যে অক্সিজেনের 3 আর 2 এটাকে কী করতে হবে? লসাগু করে একটা একটার সাথে ইন্টারচেঞ্জ করবা, তাহলে কি আসবে? এই 3 আর 2 যেহেতু লসাগু 6 হয়, তাহলে 6 বানানোর জন্য এটার আগে 2 নিলাম, এটার 3 নিলাম, আর যেহেতু এটার সামনে 2 চলে আসছে তাই সমতা করার জন্য নিয়ে আসলাম। তো একইভাবে করো, সেম, একদম সেম, একদম সোজা। একটু খেয়াল করলে এটা খুব ভালো করে পারবা, এটা খুব কঠিন কিছু না, সমতা খুব মজা। হ্যাঁ, এখন আমরা ঢাকা রাজশাহী 2 বোর্ডই আসছিল, এটা খুবই সোজা। গেস করো কী হবে? ম্যাগনেসিয়াম আর অক্সিজেন বিক্রিয়া করলে কী হবে? ম্যাগনেসিয়াম অক্সাইড। কী হবে? ম্যাগনেসিয়াম অক্সাইড। কারণ কি? 2টার যোজনী আমরা বলছিলাম বারবার, যোজনীর দিকে খেয়াল রাখতে হবে। অক্সিজেনের যোজনী, ম্যাগনেসিয়ামের যোজনী সেম, 2টাই 2 সেম যোজনী হলে আমরা ওটা লিখি না। ওকে, তো এখন বাম পাশে 2টা অক্সিজেন ছিল, ডান পাশে 1টা, তাহলে সমতা করার জন্য আমরা কি করছি? 2 করছি। ওকে, তাহলে আমরা দেখো কি করছি? ম্যাগনেসিয়ামের 2টা ম্যাগনেসিয়াম, অক্সিজেন 2টা, আর এখানে দেখো ম্যাগনেসিয়াম 1টা, অক্সিজেন 1টা, তাহলে 1 আর 1 2, 2 আর 2 কত হয়? 4 হয় না? তাহলে বাম পাশে ডান পাশে সমান হলো না? এখন আমরা যেটা শিখব সেটা বোনাস। এটা যদি পারো তাহলে সমতার কোনো সমস্যা কখনই হওয়ার কথা না। ওকে, এটা সমতার বস, বুঝছো? এটা পারলে আর কোনো দিনও সমতার কোনো প্রবলেম হবে না। এটা খুব ভালো করে মনোযোগ দিবা। এই প্রক্রিয়াটা
দেখলেই অনেক বড় বড় মনে হইতেছে। এটা আসলে খুব পরিচিত একটা বিক্রিয়া। এটা হচ্ছে চুন, এটা হচ্ছে সাইট্রিক অ্যাসিড। সাইট্রিক অ্যাসিড কোথায় থাকে বলো তো? সাইট্রিক অ্যাসিড হচ্ছে লেবুর রসে থাকে। ওকে, কমলা লেবু অনেক জায়গায় আমরা সাইট্রিক অ্যাসিড পাই। সাইট্রিক অ্যাসিড ভেরি কমন। ওকে, আর তাহলে এটাতে যেটা উৎপন্ন হয় সেটা হচ্ছে ক্যালসিয়াম সাইট্রেট। কেন ক্যালসিয়াম সাইট্রেট হলো? কারণ আমরা ধাতুর নাম আগে লিখি, এই জন্য ক্যালসিয়াম। আর এই যে সাইট্রিক অ্যাসিড, এটা লবণ হইলে আমরা নর্মালি কি হইতো, আইড যুক্ত হয়েছে, কিন্তু এখানে সাইট্রিক অ্যাসিড একটা কম্পাউন্ড, এটা যুক্ত হয়ে এট উৎপন্ন হয়েছে। এটা যুক্ত হয়ে কি উৎপন্ন হয়েছে? এট। কারণ এটা দুইটা হইতে পারে। এটা হচ্ছে যোজনীটা মানে তোমার অক্সিজেনের অ্যামাউন্টটা বেশি। হ্যাঁ, এখানে দেখো হাইড্রোজেন কয়টা ছিল? 5টা না? এখানে হাইড্রোজেন কয়টা? সরি, এখানে 8টা, এখানে হচ্ছে কয়টা? 5টা। ডিফারেন্স কত? 3 না? তার মানে 3টা হাইড্রোজেন ওরা যুক্ত হয়েছে, তাহলে ওর যোজনী হচ্ছে 3। ওর যোজনী হচ্ছে কত? 3। ওর 3টা ইলেকট্রন এখানে শর্ট আছে, ওই 3টা ইলেকট্রন ক্যালসিয়ামের থেকে পাইতেছে। আর ক্যালসিয়ামের যোজনী তো তোমরা সবাই জানো, ক্যালসিয়ামের যোজনী কত? 2। তো ক্যালসিয়ামের যোজনী এখানে ট্রান্সফার করা হয়েছে, এই জন্য এটা 2। যেহেতু এটা যৌগমূলক, এই কারণে আমরা এটাকে ব্র্যাকেটের মাঝখানে দিছি। আর সাইট্রেটের যোজনী হচ্ছে 3, এই জন্য আমরা ক্যালসিয়ামের এখানে দিছি। তো একটু খেয়াল করো, খুব ইজি। এটা সবাই বুঝতে পারছে আশা করা যায় যে এটা কী কারণে হলো। এটা হওয়ার একটাই কারণ, কি বলো তো? এটা হওয়ার কারণ হচ্ছে ক্যালসিয়ামের যোজনী কত? ক্যালসিয়ামের যোজনী 2 আর সাইট্রেটের যোজনী 3। কেমনে দেখলা যে 8 আর 5 সব একই, 8-এর থেকে 5 গেলে 3 হয় না? তার এখানে 3টে ইলেকট্রন শর্ট আছে। কয়টা ইলেকট্রন শর্ট আছে? 3টা। এই 3টে ইলেকট্রন শর্ট থাকার কারণে আমরা এখানে কি করছি, যে এরকম কিছু একটা ক্রিয়েট হয়েছে। হ্যাঁ, তো এখন দেখো আমরা দেখি, সরি, এখানে ক্যালসিয়াম 3টা ছিল, তাই আমরা 3 ক্যালসিয়াম অক্সাইড দিছি। আর যেহেতু সাইট্রেট 2টা ছিল, তাই আমরা এখানে কি করছি, 2টা সাইট্রিক অ্যাসিড হয়েছে। যেহেতু এখানে 2টা যৌগমূলক ছিল, তাই জন্য কি 2টা সাইট্রিক অ্যাসিডের অণু হয়েছে। হ্যাঁ, তাহলে এখন দেখো আমরা সমতা করি। এখানে কত ছিল? সমতা কি হয়েছে? সমতা কি হয়েছে? দেখো, খুব ভালো করে দেখো। 6 দুগুণা এখানে কয়টা কমছে? 3টা না? কয়টা কমছে? 3টা কমছে। তাহলে 3টা হাইড্রোজেন এখানে ডিফারেন্স কয়টা? আমার কাছে তাহলে 3টা হাইড্রোজেন আছে। তাই 3 দুগুণা 6টা হাইড্রোজেন, 3 দুগুণা 6টা হাইড্রোজেন, আর এখানে 3টা অক্সিজেন। তাহলে ওরা মিলে কি হলো? পানি উৎপন্ন করলো। ওরা কি উৎপন্ন করলো? পানি উৎপন্ন করলো। আমি আসলে ভুল জায়গায় মার্ক করছি। দেখো, এই যে হাইড্রোজেন এখানে 8টা ছিল, এখানে কটা ছিল? 5টা। তাহলে শর্ট হয়েছে কয়টা? 3টা না? তাই যে 3টা হাইড্রোজেন অণুর জন্য 2টা, তাহলে কয়টা হলো? 6টা হাইড্রোজেন আর 3টা অক্সিজেন মিললা, তো 3টা পানি। ওকে, আমরা সমতা করি, দেখি বাম পাশে আর ডান পাশে পরমাণুর সংখ্যা সমান কিনা। এই যে 1 আর 1 কত? 2। এই যে লিখলাম 2। ওকে, তারপর সামনে কত ছিল? 3। তা 3 দুগুণা 6। এখানে দেখো, এই 2 তো সবার লাস্টে, যেহেতু অণুর সংখ্যা, অণুর ভিতরে কী কী আছে গুণ করো। 6টা কার্বন, 8টা হাইড্রোজেন, 7টা অক্সিজেন। 6 8 কত? 14, 14 7 21, 21 দুগুণা 42। তাই 42 আর 6 কত? 48 না? এ পাশে মেলানোর চেষ্টা করো। ক্যালসিয়ামের 3টা হাইড্রোজেন, এই কার্বন 6টা, হাইড্রোজেন 5টা, অক্সিজেন 7টা। যেহেতু এটা ব্রেকেটে আছে, এটা ব্রেকেটে রাখলাম, লাস্টে 2, এই জন্য এটা 2 দ্বারা গুণ করলাম। আর এই যে পানির জন্য 2টা হাইড্রোজেন, 1টা অক্সিজেন, তাহলে 2 যোগ 1, এটা তাহলে কত আসলো? 3। 3 3 9। ওদিকে তোমার আমরা পাইছিলাম হচ্ছে কত? 18। এখানে কত পাইছিলাম? 18। 18 দুগুণা 36। 36 আর 3 39, 39 আর 9 48। তাহলে বাম পাশে ডান পাশে সমান হয়ে গেছে। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এখন আমাদের কিছু হোমওয়ার্ক আছে। দেখো,
আর কপার সালফেট। এখানে 2 লেখার কারণ আয়রনের 2টা যোজনী আছে, আমি এখানে 2 দিছি। হ্যাঁ, মানে যোজনী 2-এরটা কাজ করবো। এটা সোডিয়াম আর সালফিউরিক অ্যাসিড, অ্যালুমিনিয়াম আর অক্সিজেন। এগুলো তোমরা করে কমেন্ট বক্সে মানে এগুলো সমতা করে আমাকে কমেন্ট বক্সে দেখাবা, আপলোড করার চেষ্টা করবা। আমি গত অনেক দিন যাবৎ বলতেছি তোমরা হোমওয়ার্ক করে কমেন্ট বক্সে জমা দাও, তোমরা কেউ জমা দিতেছো না, এটা খুবই ডিসঅ্যাপয়েন্টিং। অন্তত একজনও তোমরা জমা দাও নাই, আমি খুব কষ্ট পাইছি এই ব্যাপারটা নিয়ে। নেক্সট টাইম ট্রাই করবা যাতে আমি কমেন্ট বক্সে তোমাদের হোমওয়ার্কটা পাই। আর তোমাদের পরীক্ষা খুব সামনে, পরীক্ষার প্রিপারেশন নাও, একটু ভালো করে পড়াশোনা করো। আজকে তাহলে এই পর্যন্তই থাকুক। আমরা আশা করা যায় যে অন্তত কিছু শিখতে পারছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, এই আশা রেখে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।